আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শোনার পর হয়তোবা মুহূর্তের জন্য আপনারও মনে হতে পারে আমরা কি ২১ শতকের আধুনিক কোনো সভ্য সমাজে বাস করছি? নাকি আমরা ফিরে গেছি সেই অন্ধকার মধ্যযুগে? হ্যাঁ দর্শক, খোদ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটি সাম্প্রতিক পদক্ষেপ বা বলা ভালো তাদের একটি পরিকল্পনার কথা আজকে আপনাদেরকে জানাবো, যা কেবল অবিশ্বাস্যই নয় বরং চরম অমানবিক এবং আন্তর্জাতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। আপনারা হয়তোবা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে কিছুটা আঁচ করতে পেরেছেন। বাংলাদেশ ভারত সীমান্তে বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হয়নি, সেখানে অনুপ্রবেশ ঠেকাতে ভারত নাকি বিষধর সাপ এবং কুমির ছেড়ে দেওয়ার কথা ভাবছে। শুনতে রূপকথার কোনো খলনায়কের গল্প মতো মনে হলেও এটাই এখন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর আলোচনার টেবিলে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। আজ আমরা এই পুরো বিষয়টির পেছনে রাজনীতি, এর অবাস্তবতা এবং এর পেছনে যে ভয়াবহ নিষ্ঠুরতা লুকিয়ে আছে তা নিয়ে একদম খোলামেলা এবং বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, শুরুতেই একটু প্রেক্ষাপটটা আমার মনে হয় পরিষ্কার করা জরুরি। আপনারা অবশ্যই জানেন, ভারতের সাথে আমাদের প্রায় ৪,০৯৬ কিলোমিটারের একটি বিশাল সীমান্ত রয়েছে। পৃথিবীর খুব কম দেশের সাথেই এত দীর্ঘ এবং এত জটিল একটি সীমানা রয়েছে। এই দীর্ঘ সীমানার মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকায় ভারত কিন্তু ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। আধুনিক যুগে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের মাঝে এমন দুর্ভেদ্য বেড়া থাকা কতটা যৌক্তিক তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর সমালোচনা রয়েছে। কিন্তু আমরা যদি সেই বিতর্কে আজ নাও যাই, তবুও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাকি যে অংশটুকুতে বেড়া নেই সেগুলোর কি হবে? মূলত এই বাকি অংশগুলো হচ্ছে বিভিন্ন নদী, খাল, বিল বা জলাভূমি সংলগ্ন এলাকা। ভৌগোলিক কারণেই এই জায়গাগুলোতে কংক্রিট কিংবা কাঁটাতারের প্রাচীর তোলা অসম্ভব। আর ঠিক এই জায়গাতেই বিএসএফ কিন্তু তাদের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর বুদ্ধি কাজে লাগাতে চাইছে। সম্প্রতি ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোতে বিএসএফ এর তরফ থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে এই নদী বেষ্টিত অরক্ষিত সীমান্তগুলোতে প্রাকৃতিক বাধা হিসাবে সরীসৃপ অর্থাৎ সাপ এবং কুমির মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করে দেখতে। দর্শক, একবার আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন বিষয়টি। একটি রাষ্ট্র তার সীমানা পাহারা দেওয়ার জন্য প্রকৃতি এবং বন্য প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা ভাবছে। নদীর জলে কুমির ছেড়ে দেওয়া হবে আর জলাভূমিতে ছড়িয়ে দেওয়া হবে বিষধর সাপ। এই চিন্তার মধ্যে যে পরিমাণ জিঘাংসা এবং মানবতা বিরোধী মনস্তত্ত্ব লুকিয়ে আছে তা সত্যিই কিন্তু শিউরে ওঠার মতো। এই প্রাণীগুলো তো আর পাসপোর্ট বা ভিসা চেক করে আক্রমণ করবে না, তাই না? ওরা তো আসলে বুঝবে না কে ভারতীয় আর কে বাংলাদেশী। সীমান্তের এই নদীগুলোর দুপারেই কিন্তু সাধারণ মানুষের বসবাস এবং যুগের পর যুগ ধরে এই নদীগুলো তাদের জীবন জীবিকার প্রধান উৎস। দর্শক, একজন সাধারণ জেলে যখন মাছ ধরতে নদীতে নামবেন কিংবা গৃহস্থ ঘরের কেউ যখন নদীর দৈনন্দিন কাজে যাবে, তখন এই কুমির বা সাপ কি তাদের ছেড়ে দেবে? কখনোই না। তার মানে হলো অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে ভারত আসলে সীমান্তবর্তী দুই দেশেরই সাধারণ নিরীহ মানুষের এক ভয়াবহ মৃত্যু ফাঁদের পরিকল্পনা করছে কিংবা তাদেরকে মৃত্যু ফাঁদের দিকে ঠেলে দিতে চাইছে। এখানে কিন্তু পরিবেশ এবং বাস্তু সংস্থানের একটা বিশাল বড় ব্যাপার জড়িয়ে আছে। বিজ্ঞানের সাধারণ সূত্রই বলে আপনি চাইলেই যে কোনো জায়গায় যে কোনো প্রাণী ছেড়ে দিতে পারেন না।
সীমান্তের এই নদী বা জলাভূমিগুলোতে প্রাকৃতিকভাবেই হয়তো সেভাবে কুমির বাস করে না। এখন আপনি যদি জোর করে বাইরে থেকে কুমির এনে এখানে ছেড়ে দেন, তবে প্রথমত সেই কুমিরগুলো এই নতুন পরিবেশে টিকতে পারবে কিনা তা নিয়ে কিন্তু বিশাল একটি সন্দেহ আছে। আর যদি তারা টিকে যায়, তবে পুরো এলাকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম মুহূর্তের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যাবে। অন্য ছোট প্রাণী বা মাছের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। সাপের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ। আমাদের এই বদ্বীপ অঞ্চলে বর্ষাকালে বন্যা বা জলোচ্ছ্বাস একটা স্বাভাবিক ঘটনা। এই জলাভূমিগুলো যখন প্লাবিত হবে, তখন এই বিষধর সাপগুলো আসলে কোথায় যাবে? নিশ্চিতভাবেই সেগুলো কিন্তু মানুষের বাড়িঘরে লুকালয়ে ঢুকে পড়বে। তখন যে কি এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি হবে, তা কি ভারতের নীতি নির্ধারকরা একবারও ভালোভাবে ভেবে দেখেছেন? দর্শক, মজার ব্যাপার হলো এই চরম অমানবিক প্রস্তাবের সমালোচনা কিন্তু কেবল আমরা বাংলাদেশেরই করছি না। খোদ ভারতের ভেতরেই যারা সচেতন নাগরিক, যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা এর তীব্র প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। ভারতের উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের সীমান্ত রাজ্যগুলো নিয়ে কাজ করেন এমন একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী ও গবেষক অংশুমান চৌধুরী। তিনি কিন্তু খুব চমৎকার এবং যৌক্তিক একটি কথা এখানে বা এই প্রেক্ষাপটে বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই সাপ বা কুমিরগুলো কি বাংলাদেশী আর ভারতীয়দের মধ্যে পার্থক্য করতে পারবে? তিনি এই পুরো পরিকল্পনাটিকে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে একটি চরম নিষ্ঠুরতা বলে কিন্তু আখ্যা দিয়েছেন। তার মতে মানুষকে আটকাতে প্রকৃতি বা প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এই নতুন পদ্ধতিটি অত্যন্ত নিন্দনীয়। আরেকজন সুপরিচিত ভারতীয় মানবাধিকার কর্মী হর্ষ মান্দার আরো কড়া ভাষায় এর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের নীতি আসলে ভারতীয় রাষ্ট্রের ভেতরের নিষ্ঠুরতাকেই নগ্নভাবে প্রতিফলিত করে। নদীতে ভাসমান কোনো একজন নিরুপায় মানুষকে, সে যে দেশেরই হোক না কেন, কুমির বা সাপের মুখে ঠেলে দেওয়ার কোনো যৌক্তিক কারণ সভ্য সমাজে আসলে থাকতে পারে না। কিন্তু সুপ্রিয় দর্শক, একটু গভীরে গিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব ভারতের এই নিষ্ঠুরতা কিন্তু নতুন কিছু নয়। এটা হঠাৎ করে আকাশ থেকে পড়া কোনো সিদ্ধান্ত কিন্তু না। আমরা যদি বাংলাদেশ ভারত সীমান্তের দিকে তাকাই, তবে দেখব পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্তগুলোর মধ্যে এটি অন্যতম। দিনের পর দিন, বছরের পর বছর ধরে সীমান্তে বিএসএফ এর গুলিতে সাধারণ বাংলাদেশিদের মৃত্যুর খবর আমরা হরহামেশাই শুনে আসছি। ফেলানির মতো কিশোরীর লাশ কাঁটাতারে ঝুলে থাকার সেই মর্মান্তিক দৃশ্য আজও কিন্তু আমাদের তাড়া করে ফেরে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য উচ্চ পর্যায়ে বহুবার বহু বৈঠক হয়েছে। ভারত বারবার কিন্তু আশ্বাস দিয়েছে যে তারা লিথাল উইপন বা মরণাস্ত্র ব্যবহার করবে না। কিন্তু বাস্তব চিত্র কি? বাস্তবে আমরা দেখি রাবার বুলেটের বদলে এখনো তাজা গুলি চলে। আর এখন তো মনে হচ্ছে বন্দুকের গুলির চেয়েও আরো এক ধাপ ভয়ঙ্কর পথে বর্তমান সময়ে ভারতের নীতি নির্ধারকরা হাঁটতে চাইছে। ভারত সবসময় কিন্তু অনুপ্রবেশ এবং চোরাচালানের কথা ভুলে থাকে। বিশেষ করে গরু চোরাচালানের বিষয়টা তারা খুব বড় করে কিন্তু সামনে আনে। কিন্তু এখানেও বিশাল এক শুভঙ্করের ফাঁকি রয়েছে। আপনারা কি আদৌ কখনো ভেবে দেখেছেন, এই যে হাজার হাজার গরু রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে, এগুলো কোথা থেকে আসে? এগুলো তো আর ভারতের সীমান্তবর্তী কোনো গ্রামগুলোর গরু নয়। এগুলো আসে ভারতের একেবারে ভেতর থেকে, যেমন রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে। দিনের পর দিন হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ট্রাকের পর ট্রাকে করে এই গরুগুলো যখন ভারত পেরিয়ে সীমান্তের কাছে এসে পৌঁছায়, তখন কি ভারতের পুলিশ প্রশাসন তাদের
শুল্ক দপ্তর বা বিএসএফ কিছুই দেখতে পায় না, তখন কিন্তু তাদের কোনো বাধা দেওয়া হয় না। কারণ এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক সিন্ডিকেট, যার সাথে খোদ ভারতের অভ্যন্তরীণ অনেক বড় বড় প্রভাবশালী মহল কিন্তু জড়িত। তারা নির্বিঘ্নে গরুগুলো সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়, আর জীবনের ঝুঁকি নিয়ে কাঁটাতার পার করতে যায় হতদরিদ্র কিছু মানুষ। আর তখন বিএসএফ গুলি করে মারে ওই গরিব মানুষগুলোকে, আর দায় চাপায় বাংলাদেশের উপর। দর্শক, ঠিক একইভাবে অনুপ্রবেশের যে ধোঁয়া ভারত তুলছে, তার পেছনের রাজনৈতিক চালটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ভারতের বর্তমান মোদী সরকার দীর্ঘদিন ধরেই কিন্তু নাগরিকত্ব ইস্যু নিয়ে এক ধরনের বিভাজনের রাজনীতি করে আসছে। আসামে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি করে তারা লাখ লাখ মানুষকে রাষ্ট্রহীন করার একটা প্রক্রিয়া শুরু করেছিল। এরপর তারা এনেছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। তাদের রাজনৈতিক বয়ানই হলো প্রতিবেশী দেশ থেকে মানুষ গিয়ে নাকি ভারতের ডেমোগ্রাফি বা জনতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামো বদলে দিচ্ছে ভোটের রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দেওয়ার জন্য। সংখ্যাগরিষ্ঠ মানুষকে একাট্টা করার জন্য সবসময় একজন কাল্পনিক শত্রু প্রয়োজন হয়। আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে সেই কাল্পনিক শত্রু হিসাবে দাঁড় করানো হয়েছে এই তথাকথিত অনুপ্রবেশকারীদের। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কাজের খোঁজে বা অন্য কোনো কারণে কিছু মানুষ হয়তো বর্ডার ক্রস করে থাকতে পারে। কিন্তু তাদের সবাইকে ঢালাওভাবে অনুপ্রবেশকারী বলে রাজনৈতিক ফায়দা লুটার এই যে চেষ্টা, তা খুবই স্পষ্ট। এমনকি আমরাও এটাও দেখেছি যে মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা যারা ভারতে আশ্রয় নিয়েছিল বিভিন্ন সময়, তাদের অনেকেই জোর করে কিন্তু বাংলাদেশে পৌঁছান করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সমস্যার সমাধানের জন্য গঠনমূলক কূটনৈতিক পথে না হেঁটে সবসময় একটা পেশি শক্তি এবং জবরদস্তির পথ বেছে নেয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। যদি সত্যি অবৈধ যাতায়াত একটা বড় সমস্যা হয়ে থাকে, তবে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভারতের এখানে কি করা আসলে উচিত ছিল? তাদের উচিত ছিল বাংলাদেশ সরকারের সাথে বসে নিয়মিত আলোচনার মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং মানবিক করা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো। কিন্তু তা না করেও তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। আর এখন তো তারা এমন এক পদ্ধতি বেছে নিতে চাইছে যা আধুনিক বিশ্বের আর কোথাও কিন্তু দেখা যায় না। আন্তর্জাতিক সীমারা পাহারা দেওয়ার জন্য কুমির আর সাপ পোষার এই আইডিয়া সত্যিই কিন্তু নজিরবিহীন। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটি চমৎকার আন্তর্জাতিক ঘটনার কথা না বললেই নয়। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি জানেন। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে তিনিও অদ্ভুত সব পরিকল্পনা করেছিলেন। একবার আমেরিকার মিডিয়াতে খবর বেরিয়েছিল যে ট্রাম্প নাকি তার উপদেষ্টাদের বলেছিলেন মেক্সিকো সীমান্তে একটি বিশাল পরীক্ষা খনন করতে, আর সেই পরীক্ষার পানিতে বিষধর সাপ এবং এলিগেটর বা কুমির জাতীয় প্রাণী ছেড়ে দিতে। তখন এই খবর নিয়ে আমেরিকা সহ সারা বিশ্বে রীতিমতো কিন্তু হাসাহাসি এবং তুমুল সমালোচনা হয়েছে। পরে যখন গণমাধ্যমের পক্ষ থেকে ট্রাম্পকে সরাসরি এই বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন তিনি নিজেই কিন্তু একটু বিব্রত হয়ে এই খবরটিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছিলেন। এবং সে সময় তিনি বলেছিলেন, সীমান্ত রক্ষার বিষয়ে আমি কঠোর হতে পারি, কিন্তু ভাই, আমি এতটা কঠোরও নই। ভেবে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কঠোরপন্থী এবং অনেক ক্ষেত্রে খামখেয়ালি নেতাও যে পরিকল্পনাটিকে অতিরিক্ত চরমপন্থী এবং পাগলামি বলে অস্বীকার করেছিলেন, ভারত আজকে সেই পরিকল্পনাটিকেই বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবছে। এটা আমাদের জন্য কতটা বিস্ময়ের ব্যাপার,
তা নিশ্চয়ই আর আপনাদেরকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, আমরা জানি না আসলে শেষ পর্যন্ত ভারত এই আত্মঘাতী এবং অমানবিক পদক্ষেপ সত্যি গ্রহণ করবে কিনা। হয়তো আন্তর্জাতিক চাপের মুখে, কিংবা পরিবেশবাদীদের প্রতিরোধের কারণে, অথবা স্রেফ এর অবাস্তবতার কথা চিন্তা করে তারা এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে। কিন্তু আসল ভয়ের জায়গাটা অন্যখানে। ভয়ের জায়গাটা হলো তাদের মানসিকতায়। একটি দেশের নীতি নির্ধারকদের মাথায়, একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তা ব্যক্তিদের মাথায় প্রতিবেশী রাষ্ট্রের বা নাগরিকদের বিরুদ্ধে এমন একটি বীভৎস চিন্তা আসে কি করে? এই চিন্তার উৎপত্তি যেখান থেকে হয়েছে, সেই জায়গাটার পরিবর্তন না হলে কাঁটাতারের বদলে তারা হয়তো আগামীতে আরো ভয়ঙ্কর কোনো ফাঁদ এখানে তৈরি করতে পারে। দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক সবসময় কিন্তু পারস্পরিক সম্মান এবং আস্থার উপর দাঁড়িয়ে থাকে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান আমরা সবসময় কিন্তু কৃতজ্ঞতার সাথে স্মরণ করে থাকি। কিন্তু বন্ধুত্বের মানে এই নয় যে সীমান্তে পাখির মতো মানুষ মারা হবে আর আমরা চুপ থাকব। বন্ধুত্বের মানে এই নয় যে একতরফাভাবে তারা আমাদের দিকে বিষধর সাপ লেলিয়ে দেওয়ার পরিকল্পনা করবে আর আমরা সেটা মেনে নেব। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের অবশ্যই এর কড়া প্রতিবাদ জানাতে হবে। আন্তর্জাতিক ফোরামগুলোতে এই অমানবিক পরিকল্পনার কথা তুলে ধরতে হবে। বিশ্ববাসীকে আসলে জানাতে হবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বলে দাবি করা একটি রাষ্ট্র তার সীমান্তে কি ধরনের মধ্যযুগীয় বর্বরতা চালানোর পায়তারা নিয়ে ব্লুপ্রিন্ট ঘষছে। সবশেষে একটা কথাই বলবো, কাঁটাতার দিয়ে হয়তো মাটি ভাগ করা যায়, কিন্তু নদী, আকাশ বা প্রকৃতির ভাগ করা যায় না। নদীর জলে কুমির ছেড়ে দিয়ে বা জঙ্গলে সাপ ছেড়ে দিয়ে কোনো দেশের সীমানায় কিন্তু চিরকাল সুরক্ষিত রাখা সম্ভব নয়। মানুষের প্রতি মানুষের সম্মান, মানবিকতা এবং ন্যায্যতার ভিত্তিতেই কেবল আমি মনে করি একটি শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তোলা সম্ভব। ভারতের নীতি নির্ধারকদের এই সহজ সত্যটা যত তাড়াতাড়ি উপলব্ধি হবে, ততই আমি মনে করি দুই দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গল। দর্শক, আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে বা এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে অথবা আপনাদের যে মতামত রয়েছে সেটা সম্পূর্ণ শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।